নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল চুরি না না গাড়ি সাহিত্য এক্সপ্রেসে, যা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে সাহিত্যের আনাচে কানাচে। কখনো আমরা যাব রহস্য রোমাঞ্চ ভরা মার্ডার স্পটে, কখনো বা গা ছমছমে নির্জনতায়, আবার মিষ্টি প্রেমের জগৎ থেকে শুরু করে বিরহ বেদনাপূর্ণ মুহূর্তেও আমাদের গাড়ি আপনাকে নিয়ে যাবে। তাহলে যাত্রা শুরু করা যাক। আজ আমরা শুনব বিশিষ্ট বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গা ছমছমে ভূতের গল্প হলুদ পোড়া। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। একজন মাঝবয়সী জোয়ানমদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গায়ের দক্ষিণে খোসেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। স্থানটি ফাঁকা, বনজঙ্গলের আবরণ নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গাজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটা চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলো লাঠির আঘাতে। চারিদিক হইচই পড়ে গেল, লোক বিস্মিত হলো না। বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গায়ের লোক প্রত্যাশা করেছিল। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্তে ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে, গায়ের লোকের চোখের সামনে আর 10টি মেয়ের মতোই বড় হয়েছে। বিয়ের পর শ্বশুরবাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে দেওয়ার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এমন ভয়াবহ পরিমাণের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। গায়ে সব শেষের সাজের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল, গায়ের লোকের চোখের আড়ালে। সেখানে কি এ ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? 20-30 বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি। যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, তার একটি পুরুষ অপরটি যুবতী নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো, 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি। কাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি। চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো। ঠিক 21 দিন গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলা লণ্ঠন হাতে রান্না ঘর থেকে উঠান পার হয়ে শোয়ার ঘরে যাচ্ছে। কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির পূব কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আশ্রে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদে। দামিনীর আওয়াজ করতে লাগলো সেই রকম। শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুল মাস্টারি করে। গায়ে এই একমাত্র ডাক্তার পাশ না করা, ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গায়ে স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে তরুণ সমিতি, বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল। গেও একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ার এখন অনেকটা ঝিমিয়ে গেছে।
লাইব্রেরির বইয়ের সংখ্যা 300-তে উঠে থেমে গেছে। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে। চাঁদা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিং হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এসে সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারি করে, ওষুধও বিক্রি করে। ধীরেনকে যখন ডেকে আনা হলো, কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে। আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, আহা, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডেকে আনা দরকার তাড়াতাড়ি। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন সমস্যাটা, আমি তো পাস করা ডাক্তার নই। দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না, যদি কোনো অঘটন ঘটে যায়। বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও, এক্ষুনি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কুঞ্জকে ডেকে আনা দরকার এক্ষুনি। দেখো তো কি সব বলছে, কুঞ্জকে এক্ষুনি ডাকে আনা দরকার, কুঞ্জকেই ডাকতে হবে। তা কুঞ্জ কত নেয়? ছি, ওসব দুর্বুদ্ধি করো না গো নবীন। আমি বলছি তোমায়, এটা একটা অসুখ, অন্য কিচ্ছু নয়। লেখাপড়া নাকি তুমি শিখেছো, তোমার নাকি জ্ঞান বুদ্ধিও আছে, তুমি কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? এ ফাজলামো মারা কথা হচ্ছে তোমার সাথে। ধীরে সব কি বলছো? ওর কথাটা শুনো না। এই ধীরে ধীরে তুমি বলছে কুঞ্জকেই লাগবে। এইসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয়, বুঝলে ধীরেন? ও তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। বয়সে নবীন 3-4 বছরের বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। কুঞ্জই আগে এলো। লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নাম করা গুণী, তার গুণপনা দেখবার লোভে আরো অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। তারা ভর সাজে ভর করেছে, সহজে ছাড়বে না। আরে কুঞ্জ কুঞ্জ কই, সত্যি বলে এই বারে বাজি বাজি। ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়েই কুঞ্জ বলল, ছাড়তেই হবে শেষ পর্যন্ত কুঞ্জবাড়ির সামনে চালাক চলবে। ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালাবার ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠল। কুঞ্জ টিটকারি দিয়ে বলতে লাগলো, লও আচারণ লও, এখনই হয়েছে কি, মজারটি টের পাচ্ছে তোমায়। ধীরেন প্রথমটি চুপ করেছিল, বাধা দিয়ে লাভ নেই। গায়ের লোক কথা শোনে না, বিরক্ত হয়। এবার সে আর ধৈর্য ধরতে পারলো না। তুমি কি পাগল হয়ে গেছো নবীন? তুমি চুপ করো ভাই, যা হচ্ছে হতে দাও। উঠোনে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লন্ঠন জড়ো হয়েছে। মেয়েদের সংখ্যা খুব কম, যারা এসেছে বয়সও তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি, অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওটি যেন স্টেজ, সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহি ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব।
ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। একলা সামনে গিয়ে পাশে সরে পিছু ওঠে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকেন। মালসাতে আগুন করে তাতে সে একটি দুটো শুকনো পাতা আর শিকড় পুড়ে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝো বোঝো চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখে ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কে তুই? বল তুই কে? চাটুর্যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে? আমায় মেরো না। নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফুরিয়ে কুঞ্জ বলল, ব্যাপার বুঝলেন কর্তা? উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো। কে খুন করেছিল? শুধাও না কুঞ্জ, শুধাও। ওহে কুঞ্জ, শুনছ? কে শুভ্রাকে খুন করেছিল? শুধিয়ে নাও চট করে, এক্ষুনি। কুঞ্জকে কিছুই করতে হলো না। দামিনী নিজে থেকে ফিস ফিস করে জানিয়ে দিল, মনয়গুলো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর এক সময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকি হলুদ পড়া ধরেও আর কোনো কথা বলানো গেল না। কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় তার আর সুযোগ পেল না। কৈলাসের চেহারাটি জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফদাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল, তারা হারাম জাদা, তোকে ফাঁসি কাটে চড়াচ্ছি এক্ষুনি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামেই আমি রিপোর্ট দেব। তুই খুন করেছিস, তুই খুনি। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ। দামিনী কাতরভাবে বলল, আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। আমায় মেরো না গো, মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির শুভ্রা। নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রা 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না? শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতির যোগাযোগ ঘটলে পথভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকেও দেয় কিসে? ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানোর ছাড়া তার উপায় রইল না। তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতার মাধ্যমে শুভ্রাকে খুন করেছে, তার রক্তমাংসের হাত দিয়ে নয়। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে ওই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিবী জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপনায় আচ্ছন্ন, গাঢ় সবুজ, অসংখ্য রসালো পাতা,
বর্ণাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল। এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। টুকরো বসিয়ে ধাপগুলো এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল। 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ে গুজব শুনিয়ে গেল। আবেষ্টনের প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও পেল না। দুবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। কিন্তু ভাতের থালা সামনে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু হ- মনে হয় তাই হবে, নইলে। মট করে তাকিয়ে ধীরেন বলল, চুপ! যা কিছু মনে হয় হোক তোমার, আমায় কিন্তু কিচ্ছু বলবে না। বলে দিলাম, খবরদার আর কখনো বলবে না। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো, মুখে তারা কিছু বলল না, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুষ ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয়ে আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর থেকে ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। আর 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল। অর্ধেক ছেলে আড়ষ্ট হয়ে বসে আছে, বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস করছে। নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো। চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না। ঘন্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন। ধীরেন, তুমি 1 মাসের ছুটি নাও। 1 মাসের ছুটি? মথুরবাবু এইমাত্র এসে বলে গেলেন, আজ থেকে তুমি ছুটি পাবে, তোমার আর পড়িয়ে কাজ নেই। মথুরবাবু স্কুলের সেক্রেটারি। মাইলখানেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায়। চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনার ঝাঁকি লেগে মাথাটা তার এইরকমই ঘুরে উঠছে। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন। এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি, 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবু যদি দয়া করে, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন সে বুঝতে পেরেছে। নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো। মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল। ডোয়ার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়টায় ছায়ার মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে? কে ওখানে? কে? আওয়াজ শুনে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো,
কোথায় কোনখানে? বাঁশগাছাত বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। এই, কে তোকে বাস কাটতে বলেছে এখন? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠি সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকন্যার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট পিসি কি ভূত হয়েছে? ভূত নয়। না রে, ভূত নয়, পেতনি পেতনি, বেটা ছেলে ভূত হয়। ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আটকে ওঠে। কাল প্রথম রাত্রে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গঙ্গাতে গঙ্গাতে বমিই করে ফেললো। বড় ঘরের দাওয়ায় পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো স্নান হয়ে গেল। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞেস করলো। না, তবে বাঁশটা পেতে দাও। বাস পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তোমার চোখ তো লাল হয়েছে, টকটকে লাল। হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এ বাঁশ ডিঙোতে পারবে না। ঘাট থেকে শুভ্রা বাড়ি উঠানে আসতে চাই, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায়, এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যাদীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে থিরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। এটোকাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ঘরে আসবে না? না। তখনও আকাশ থেকে আলো শেষ আভাসটুকু মুছে যায়নি। তিনটে তারা দেখা দিয়েছে, আরো কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভর সন্ধ্যাবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেল। চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তির লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর মতো চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বাসটা সরিয়ে দাও। ডিঙিয়ে এসো, বাঁশ ডিঙে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? বিপদে বাচ্চা, বাসটা সরাও। বাঁশ ডিঙোতে পারছে না? মাটিতে শোয়ানো বাঁশ? শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ ছেড়া তীক্ষ্ণ গলায় আর্তনাদ শুরু করলো। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গায়ের লোক এলো, কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে
3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই? বল তুই কে? ধীরেন জবাব দিল, Ibarat cakap ni.